তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব অবাধ্য অনুমান যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারের তৃতীয় প্রশ্ন, অর্থাৎ আমার সাজেশনের এটি তৃতীয় নম্বর প্রশ্ন। অর্থাৎ লজিক বাদ দিয়ে এই চ্যাপ্টার থেকে যে তিনটি প্রশ্ন আমরা আলোচনা করব তার মধ্যে শেষ প্রশ্ন, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে লজিক বাদ দিয়ে যে বড় প্রশ্নগুলি আলোচনা করার কথা, তো এই চ্যাপ্টারের এটি শেষ প্রশ্ন। অর্থাৎ যে তিনটি প্রশ্ন আমরা আলোচনা করলাম এবছরই, এই তিনটির মধ্যে আমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাব। তো দেখো, আজকের যে প্রশ্ন, বস্তুগত বিবর্তন কি, একে কি প্রকৃত বিবর্তন বলা চলে? এই প্রশ্নটির উত্তর জানতে গেলে বিবর্তন কাকে বলে, বিবর্তন কিভাবে আমরা করি, বিবর্তনের যে নিয়মগুলি সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। আমরা যদি বিবর্তনটা না বুঝি তাহলে কিন্তু বস্তুগত বিবর্তন বুঝতে পারবো না। তো দেখো, বস্তুগত বিবর্তন কি, একে কি প্রকৃত বিবর্তন বলা চলে, অর্থাৎ এই প্রশ্নটি দুটি পার্টে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে যে উদাহরণটা লেখা হয়েছে, শীত হয় কষ্টদায়ক, গ্রীষ্ম হয় আরামদায়ক, এটি একটি বস্তুগত বিবর্তনের উদাহরণ। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের বস্তুগত বিবর্তন কি, একে কি প্রকৃত বিবর্তন বলা যায়? এখন এই উদাহরণের নিরিখে আমরা এই প্রশ্নটির উত্তর সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব বা উদ্ধার করার চেষ্টা করব, একে কত সহজে আমরা উপস্থাপন করতে পারি। তো দেখো, এখানে বস্তুগত বিবর্তনের কথা বলেছে। এখানে দেখো, শীতটা গ্রীষ্ম হয়েছে, অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদটির উদ্দেশ্যপদ এখানে নেই। কি হয়েছে? শীত গ্রীষ্ম হয়েছে, তার বিপরীত পদ হয়েছে। কষ্টদায়ক আরামদায়ক, অর্থাৎ গুণটা একই রয়েছে। এবারে কষ্টদায়ক আরামদায়ক, অর্থাৎ এখানে বিপরীত পদ হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? শীতের থেকে গ্রীষ্ম, কষ্টদায়ক থেকে আরামদায়ক। তো এখন এইটাকে আমরা বস্তুগত বিবর্তন বলছি। এখানে কি করা হয়েছে আসলে দেখো, সংজ্ঞাটা এরকম হবে যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে তার অর্থ অনুধাবন করে বাস্তব অভিজ্ঞতার সাহায্যে বচনটিকে বিবর্তন করা হয়, তাকে বস্তুগত বিবর্তন বলে। এবারে তোমরা জানো, অবরোহ যুক্তির যতগুলি চ্যাপ্টার আছে সেখানে আমরা আকারগত বিষয়টা আমরা দেখি। বস্তুগত বিষয়টা, অর্থাৎ বস্তুগত বিষয়টা মানে হচ্ছে তার বাস্তব দিক। বস্তুগত বিষয়টা মানে হচ্ছে তার বাস্তব দিক। তাহলে দেখো, এখানে শীত কষ্টদায়ক, এর বাস্তব দিক কি? গ্রীষ্ম তাহলে আরামদায়ক। তার মানে এটাই হচ্ছে তার বাস্তব দিক। আসলে শীত কষ্টদায়ক আর এটার বাস্তব দিক হচ্ছে গ্রীষ্ম হয় আরামদায়ক। এবারে ব্যাপারটিকে আরো একটু খোলসা করে বলা যাক। এখানে বলা হয়েছে যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে। এখন আকারগত বিবর্তন বলতে দেখো, এখানে এ বচনের বিবর্তন, আমরা প্রকৃত বিবর্তন নিয়ম কি জানি? এ বচনের বিবর্তন কি হয়? ই বচন হয়। তাহলে এ বচনের বিবর্তন ই বচন না করে কি করা হয়েছে? এ বচন করা হয়েছে। এবং প্রকৃত বিবর্তন যেটা, উদ্দেশ্য পদ যেটা থাকে, সিদ্ধান্তের উদ্দেশ্য পদও তাই থাকে। বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে কি হয়? বিধেয় হয়। এখানে তাহলে দেখো, এখানে যদি আমরা আকারগত বিষয়টা দেখতাম তাহলে কিন্তু এর যে বিপরীত পদ বা বিরুদ্ধ পদ, এখানে কোনোটি আমরা বলতে পারতাম না। তাই এখানে সংজ্ঞায় এরকম করে বলা হয়েছে, বিবর্তনের, অর্থাৎ যে বিবর্তনের প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে, অর্থাৎ এই বচনটির আকারগত বিবর্তন না করে কি করা হয়েছে? তার অর্থটাকে অনুধাবন করে, অর্থাৎ অর্থটা বুঝে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বচনটিকে বিবর্তন করা হয়েছে। আসলে এই বিবর্তনটি করতে আমাদের বাস্তব অভিজ্ঞতার দরকার। শীতের বিপরীত পথ গ্রীষ্ম, কষ্টদায়কের বিপরীত পথ আরামদায়ক। তাহলে আমি যদি এখন এর বিপরীত পথ বা বিরুদ্ধ পথ সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আমি এই বস্তুগত বিবর্তনটি করতে পারবো না। কাজেই এখানে সংজ্ঞাতে এরকম বলা হয়েছে, তাহলে যে বিবর্তনের প্রক্রিয়ায় প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে, অর্থাৎ এই বচনটির আকারগত বিবর্তন না করে। আকারগত বিবর্তন করলে আমরা কি পেতাম? আমরা ই পেতাম, কিন্তু এখানে করা হয়নি তা। তাহলে আকারগত বিবর্তন না করে কি করা হয়েছে? তার অর্থ অনুধাবন করে, অর্থাৎ এই বিষয়টির অর্থ অনুধাবন করে কি করা হয়েছে? বাস্তব অভিজ্ঞতার সাহায্যে বচনটিকে বিবর্তন করা হয়েছে। তাহলে এ বচনের বিবর্তন নিশ্চয়ই এ বচন নয়। তাহলে এখানে কি করা হয়েছে?
বাস্তব অভিজ্ঞতার সাহায্যে আবার এই বচনই করা হয়েছে, এটাও বিবর্তন করা হয়েছে। তাহলে এই যে বিবর্তনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি বস্তুগত বিবর্তন। তাই সংজ্ঞাটাকে তোমরা এভাবে লিখবে, যে বইয়ে অন্যভাবেও সংজ্ঞাটা লেখা আছে, তোমাদের যেটা সুবিধা মনে হয়। যে বিবর্তনের প্রক্রিয়া প্রদত্ত বচনটির আকারগত বিবর্তন না করে, এই বচনটির আকারগত বিবর্তন না করে এর অর্থ অনুধাবন করে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বচনটিকে বিবর্তিত করা হয়েছে, তাকে আমরা বলি বস্তুগত বিবর্তন। বোঝা গেল? তাহলে এবারে দেখো, এই যে আমরা বললাম যে সংজ্ঞাটি, তাহলে বস্তুগত বিবর্তন কি, এই উদাহরণটা থেকে কিন্তু আমরা বললাম যে এই বচনটির কি করা হয়েছে, বস্তুগত বিবর্তন করা হয়েছে, প্রকৃত বিবর্তন করা হয়নি। তার মানে এটাকে আকারগত বিবর্তন করা হয়নি, না করে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি নতুন বচন গঠন করা হয়েছে, তাকেই আমরা বলি বস্তুগত বিবর্তন। এবারে আমরা পরের পয়েন্টে চলে যাব। বস্তুগত বিবর্তনের পরে আমাদের যে দ্বিতীয় পার্টটি রয়েছে, একে কি প্রকৃত বিবর্তন বলা চলে, তার যে অ্যান্সার, তার যে পয়েন্টের অ্যান্সার, সেই অ্যান্সারটি আমরা এবারে করব। কিরকম করে করব দেখো, এবারে তার আগে নিয়ম আমি এখানে লিখে রাখছি, নিয়মটা লিখতেও পারো। নিয়মটি হচ্ছে এখানে, তাহলে দেখো নিয়মটি আমরা নিয়মটি পয়েন্ট করে আমরা এরকম একটি পয়েন্ট লিখতেই পারি, যে এই জাতীয় বচনের ক্ষেত্রে কি হচ্ছে। দেখো, এই জাতীয় বচনের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের বিপরীত পদ, সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে, এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বা বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি নতুন বচন গঠন করা হয়। এটি হচ্ছে নিয়ম, মানে যা এখানে করা হয়েছে। কি করা হয়েছে, যে এই জাতীয় বিবর্তনের ক্ষেত্রে বা এই জাতীয় বচনের ক্ষেত্রে কি করা হচ্ছে, যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়েছে, সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে, এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বা বিপরীত পদ, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বা এই পদটির বিপরীত পদ হতে পারে, আবার বিরুদ্ধ পদও হতে পারে। কি হবে, সিদ্ধান্তে বিধেয় হবে, এখানে বিধেয় হবে। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি নতুন বচন গঠন করা হলো। এটা হচ্ছে বস্তুগত বিবর্তনের নিয়ম। তাহলে প্রথমে এই জাতীয় বচনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে উদ্দেশ্য পদের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, এবং যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বা বিপরীত পদ সিদ্ধান্তে বিধেয় হয়। এটাই হচ্ছে বস্তুগত বিবর্তনের নিয়ম। এবং বস্তুগত বিবর্তন কাকে বলে তোমরা আগের পয়েন্টে দেখেছো। তাহলে দেখো, এবারে পরের প্রশ্নে যাব, পরের পার্টটি যাব। এখানে বলা হয়েছিল যে একে কি প্রকৃত বিবর্তন বলা যায়। তাহলে আমাদের পয়েন্টটা করতে হবে এভাবে, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না, তার যুক্তি। তাহলে আমরা লিখব বস্তুগত বিবর্তনকে প্রকৃত
বিবর্তন, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন না বলার যুক্তি। তোমরা আরো অন্যভাবেও পয়েন্টটা লিখতে পারো। তাহলে আমাদের প্রথমত পয়েন্ট করে আমাদের প্রথম নিয়ম, বা তোমরা এটা পয়েন্ট করতে পারো, প্রথম নিয়ম বা প্রথমত, অর্থাৎ এটা 1 নম্বর যুক্তি, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন না বলার যুক্তি। এখন দেখো, বস্তুগত বিবর্তনকে কেন আমরা প্রকৃত বিবর্তন বলতে পারবো না, সেই যুক্তিতে আসবো। তাহলে আমাদের প্রথম নিয়ম, তাহলে আমাদের বিবর্তনের, দেখো কোনো বিবর্তনের ক্ষেত্রে যে আমাদের প্রকৃত বিবর্তন কি, বিবর্তনের নিয়ম কি, তাহলে সেই বিবর্তনের নিয়মগুলো ধরে আমরা যদি এটা বিচার করি, তাহলে আমাদের এই বস্তুগত বিবর্তনকে কেন আমরা বিবর্তন বলি না, প্রকৃত বিবর্তন বলি না, তাহলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। তাই এখানে আমি প্রকৃত বিবর্তনের নিয়মটি একবার মনে করাই। প্রকৃত বিবর্তন হচ্ছে এ বচনের বিবর্তন কি বচন, ই বচন। তাহলে যখন আমরা এ বচন লিখি তখন আমরা সকল লিখি, এস লিখি, হয় লিখি, পি লিখি। এবার ই বচন যখন লিখি তখন আমরা কোন লিখি, এস লিখি, নয় লিখি, অপি লিখি। তাহলে প্রকৃত বিবর্তন অর্থাৎ বিবর্তন আমরা এটাই শিখেছি। তাহলে 1 নম্বর বিবর্তনের 1 নম্বর নিয়ম হচ্ছে উদ্দেশ্য পদের, যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য থাকবে। বিবর্তনের 1 নম্বর নিয়ম হচ্ছে, প্রকৃত বিবর্তনের 1 নম্বর নিয়ম হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য থাকবে। তাহলে আমরা এখানে লিখব প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ, প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে কি হয়, সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে রাখা হয় বা উদ্দেশ্য হিসেবে থাকে। কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। তাই একে প্রকৃত বিবর্তন বলা যায় না। আমরা এখানে এই কথাটিও লিখতে পারি। তাহলে প্রথম যুক্তিটা হচ্ছে যে প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দেখো, এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটির বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে আসে। তার মানে শীতের বিপরীত পদ হচ্ছে গ্রীষ্ম। তাহলে এখানে কি করা হয়েছে, বস্তুগত বিবর্তন করা হয়েছে। নিয়ম অনুসারে শীতটা, এখানে শীত থাকার কথা, কিন্তু এখানে নেই, কি আছে, এখানে গ্রীষ্ম হয়ে গেছে। তাহলে গ্রীষ্মটা কি, এটা হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের বিপরীত পদ। তাই এখানে এভাবে বলা হয়েছে, প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবে রাখা হয়, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের বিপরীত পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। তাই আমরা বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলতে পারি না। তাহলে আমাদের প্রথম যুক্তি কমপ্লিট। এবারে আমরা দ্বিতীয় নিয়ম লিখব। দ্বিতীয় নিয়ম বা দ্বিতীয় যুক্তি। তাহলে এখানে যদি আমরা দ্বিতীয় যুক্তি লিখতে চাই, তাহলে দ্বিতীয় নম্বর নিয়মটা কি, দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে, দেখো দ্বিতীয় নম্বর নিয়ম এটা, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে কি হয়, বিধেয় হয়। এটা হচ্ছে প্রকৃত বিবর্তনের নিয়ম। তাই আমরা লিখব প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের বিধেয় পদের
যুক্তিবাক্যের বিধেয় পদের প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে কি হয়? বিধেয় হয়। দেখো, যুক্তিবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে অপি হয়েছে, তার মানে পি এর বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়, কিন্তু বস্তুগত বিবর্তনে কি হয়েছে? দেখো, বস্তুগত বিবর্তনে যুক্তিবাক্যের বিধেয় পদের কিন্তু বস্তুগত বিবর্তনে যুক্তিবাক্যের বিধেয় পদের বিপরীত পদ বা বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়। এখানে একটু খেয়াল করো, প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে, বিবর্তনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে এখানে বিরুদ্ধ পদ হবে, এখানে কখনোই বিপরীত পদ হবে না। কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে ওই ব্যাপারটিকে বলছে যে বিধেয় পদের বিপরীত পদ অথবা বিরুদ্ধ পদ দুটিই হতে পারে, কিন্তু প্রকৃত বিবর্তনে সব সময় কি হবে? বিরুদ্ধ পদ হবে। আর বস্তুগত বিবর্তনে কখনো বিরুদ্ধ পদ, আবার কখনো কি হবে? কখনো হচ্ছে বিপরীত পদ হবে। তাই এখানে বিপরীত পদ হয়েছে, এখানে বিরুদ্ধ পদ হওয়ার কথা ছিল, এখানে বিপরীত পদ হয়েছে। তাহলে দ্বিতীয় যুক্তি, এই প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়, কিন্তু বস্তুগত বিবর্তনে যুক্তিবাক্যের বিধেয় পদের বিপরীত পদ বা বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়। এখানে বিপরীত পদ, বিরুদ্ধ পদ দুটাই হতে পারে, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র বিধেয় পদ হবে। এ কারণেই বিবর্তনকে আমরা প্রকৃত বা বৈধ বিবর্তন বলতে পারি না। এবারে আমাদের দ্বিতীয় যুক্তি চলে গেল, এবারে আমরা তৃতীয় যুক্তি লিখব। তৃতীয় যুক্তিটা আমরা কি করে দিতে পারি? দেখো, তৃতীয় যুক্তি বা তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি? তাহলে 1 নম্বর নিয়ম চলে গেছে, এখানে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হয়েছে। তৃতীয় নম্বর বিবর্তনের নিয়ম হচ্ছে এটা, যুক্তিবাক্যের গুণ আর সিদ্ধান্তের গুণ আলাদা, অর্থাৎ ভিন্ন হয়েছে প্রকৃত অনুমানে। এখানে কি দেখবো আমরা? দেখো, এটাও হয়, এটাও হয় হয়েছে। তাহলে লিখতে পারি আমরা, প্রকৃত বিবর্তনে যুক্তিবাক্যের গুণ ও সিদ্ধান্তের গুণ কি হয়? হয় আর নয়, ভিন্ন হয়, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে? যুক্তিবাক্যের গুণ এবং সিদ্ধান্তের গুণ অভিন্ন বা একই থাকে। বোঝা গেল কি ব্যাপারটা? দেখো, প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে এ বচন হয়, ই বচন নয়। প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে গুণের পার্থক্য থাকে, একটা হয় একটা নয়। কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে দেখো, এটা এ বচন, পরেরটা এ বচন, এটা হয়, এখানেও হয়। তার মানে এখানে বস্তুগত বিবর্তনে গুণের কোনো পার্থক্য থাকে না, প্রকৃত বিবর্তনে গুণের পার্থক্য থাকে। তাই
ব্যাপারটি কি এইভাবে লেখা হয়েছে, প্রকৃত বিবর্তনের যুক্তিবাক্যের গুণ এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যের গুণ এবং সিদ্ধান্তের গুণ অভিন্ন থাকে বা একই থাকে, অভিন্ন বা একই থাকে। তাহলে আমাদের তৃতীয় যুক্তি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা আরেকটি পয়েন্ট বলবো, চতুর্থ যুক্তি। চতুর্থ যুক্তি বা চতুর্থ নিয়ম বলতে পারি আমরা, চতুর্থ যুক্তি। তাহলে চতুর্থ যুক্তিকে আমরা কি লিখব? প্রকৃত বিবর্তনের ক্ষেত্রে কি হয়, প্রকৃত বিবর্তনে কি হয়, আকারগত বিষয়টি লক্ষ্য করা হয়। কিন্তু প্রকৃত বিবর্তনে আকারগত বিষয়টি লক্ষ্য করা হয়, কিন্তু বস্তুগত বিবর্তনে বাস্তব অভিজ্ঞতার সাহায্য নিয়ে বিবর্তন করা হয়। অর্থাৎ এখানে বাস্তব অভিজ্ঞতা ছাড়া বস্তুগত বিবর্তন সম্ভব নয়, কিন্তু অবরোহ যুক্তিতে বিবর্তনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই। তাহলে আমরা সর্বোপরি মূল্যায়নটা এভাবে লিখতে পারি, মূল্যায়ন বা উপসংহার যদি আমরা দেই, তাহলে চতুর্থ যুক্তিটা বোঝা গেল, প্রকৃত বিবর্তনে আসলে আকারগত বিষয়টি লক্ষ্য রাখা হয়, কিন্তু বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার সাহায্য নিয়ে বিবর্তন করা হয়। বাস্তব অভিজ্ঞতা যদি না থাকে তাহলে বস্তুগত বিবর্তন করা যাবে না। অর্থাৎ বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা দরকার, কিন্তু প্রকৃত বিবর্তনে যেহেতু ওটা অবরোহ অনুমান, ফলে এই অবরোহ অনুমানে অর্থাৎ প্রকৃত বিবর্তনে বাস্তব অভিজ্ঞতার কোনো মূল্য নেই। কাজেই আমরা একথা বলতে পারি যে বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন নয়, বা বস্তুগত বিবর্তনকে আমরা বৈধ বিবর্তন বলতে পারি না। তাহলে সিদ্ধান্তে আমরা অর্থাৎ মূল্যায়নে আমরা এটা লিখতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে আমরা একথা বলতে পারি যে কিছু যুক্তিবিজ্ঞানী বা তর্কবিদ নিম্নলিখিত যুক্তিগুলির কারণে বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলেনি, বা বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন নয় বা বৈধ বিবর্তন নয়, এ কথা বলে আমরা মূল্যায়ন টেনে দিতে পারি। তোমরা যদি এই প্রশ্নটির নোট পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখবে যে এর পিডিএফ ফাইল দেওয়া রয়েছে, তোমরা ইচ্ছা করলে সেখানে ডাউনলোড করতে পারো। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এই আলোচনাটি অর্থাৎ অমাধ্যম অনুমানের যে 3টি প্রশ্ন, লজিক ছাড়া যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন কমপ্লিট করলেই আমরা এবছর 2021 সালে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবো। তো আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। কেমন?